আজকের গল্পে ভূত প্রেতের উল্লেখ রয়েছে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া ও শিহরণ জাগানো মুহূর্ত ফুটিয়ে তোলার জন্য এই রূপ ব্যবহার করে থাকেন। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, আমি সুমি। আজ আপনাদের জন্য রক্তিম দের লেখা মায়াজাল। রক্তিম দে জন্ম 2001 সালে 8ই জুন, হাওড়ার উলুবেড়িয়ায়। বর্তমানে উলুবেড়িয়া কলেজ থেকে ইংরেজি সাহিত্যের উপর পড়াশোনা করছে সে। ইউটিউবে একাধিক চ্যানেল ও ফেসবুকে 2টি পেজের সাথে যুক্ত রয়েছে। পেজগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা ঘুরে আসুন তার ফেসবুক পেজ থেকে। আমাদের চ্যানেলের মতো আরও রোমাঞ্চকর গল্প শুনতে জয়েন করুন বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক ফেসবুক পেজে। সেখানে অন্যান্য চ্যানেলের অনেক ভালো ভালো গল্প রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্পের প্রধান চরিত্রে সোমনাথ, গল্প পাঠে জি, গল্পের সূত্রধর আমি সুমি। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে একটি কথা, আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি অফ টুমরো। শুরু হচ্ছে রক্তিম দের লেখা মায়াজাল। তেরো নম্বর বেডের পেশেন্টকে ইঞ্জেকশনটা দিয়ে দিও। আর কোনো যদি এমার্জেন্সি কেস আসে তো আমায় একটা ফোন করো, আমি হস্টেলে আছি। কথাটা নার্সকে বলে হোস্টেলের দিকে হাঁটা লাগালো সোমনাথ। হসপিটালে নাইট শিফটে ডিউটি তার। হসপিটালে লাগোয়া হোস্টেল। সামনের বড় লনটা পেরোলে হোস্টেলের বিল্ডিং। লন ধরে হাঁটছিল সোমনাথ। শীতকাল, তার উপর এই বছর ঠান্ডাটা একটু জমিয়ে পড়েছে। কুয়াশা হলদে বাতিগুলোকে মুড়ে রেখে তাদের তীব্রতা কমিয়ে দিয়েছে অনেক। আজকে রাতটা যেন বড় নিঝুম। একটা কুকুর পর্যন্ত ডাকছে না আজ। থেমে থেমে দমকা হাওয়া এসে হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। উলের জ্যাকেটটা ভালো করে এঁটে এগিয়ে চলল সোমনাথ। এমন সময় একটা জিনিসে চোখ পড়তে থমকে গেল সে। সামনে একটা হলদে বাতি লুজ কানেকশনের জন্য দপদপ করে চলছে। তার নিচেই 2 হাঁটুতে মাথা গুজে বসে আছে লুঙ্গি পরা একটি লোক। গায়ে একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি। এই ভয়ানক শীতে সে যেন কুঁকড়ে গেছে আরো। সোমনাথ সেদিকে এগিয়ে গিয়ে লোকটাকে ডাকলো, এই কে তুমি? এখানে ঠান্ডায় বসে আছো কেন? এই। লোকটা মুখ তুলে চাইল। গাল দুটো শুকনো, শীর্ণ চেহারা, থুতনিতে এক গাছা দাড়ি, গোঁপ কামানো, গালে একটা বড় আঁচিল, চোখের দৃষ্টি কেমন নিষ্পৃহ। জোর হাত করে সে বলল, ডাক্তারবাবু, বাঁচান আমারে, বাঁচান, খুব খুব বড় বিপদ। কি হয়েছে? একটা পেশেন্ট পড়ি আছে, সবাই কইছে ডাক্তার নেই। আপনি আপনি একবারটি চলেন বাবু, নইলে সে আর বাঁচবে না। আপনি একবারটি চলেন। কেমন একটা খটকা লাগলো সোমনাথের। রাত্রে এরকম একজন পেশেন্ট এসেছে, অথচ কেউ খবর দেবে না তাকে। কই চলো তো, কি হয়েছে দেখি। চোখের জল মুছে লোকটি বলল, আসেন বাবু, আসেন, আমার পেছনে আসেন। বলে সামনের লন ধরে এগিয়ে চলল সে। সোমনাথ তার পিছন পিছন এগিয়ে চলল লন ধরে।
রাত যত বাড়ছে ঠান্ডা ততই বেড়ে চলেছে, আর তার সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব। এক হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। কুয়াশায় লোকটাকেও বড্ড ঝাপসা দেখাচ্ছে, যেন কোনো ধোয়া একটা অবয়ব নিয়ে এগিয়ে চলেছে তার সামনে। আইসিইউ এর সামনে গিয়ে থামলো লোকটা, বলল, বাবু, ওই ঘরের মধ্যে পেশেন্ট আছে বাবু, একবারটি গিয়ে দেখেন, নইলে সে আর বাঁচবে না বাবু। আপনি একবারটি গিয়ে দেখেন বাবু, নইলে সে আর বাঁচবে না। আমি দেখছি, দাঁড়াও। বলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। 7টা বেডের মধ্যে একটা বেডে একটা বডি শুয়ে আছে, তার আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া। তার পাশে বোরখা পরা একজন মহিলা বসে আছে, আর মহিলার কোলে একটা বছর 4 বাচ্চা একটা কাঠের ঘোড়া নিয়ে খেলা করছে। সোমনাথ আর দেরি না করে বলল, কই দেখি পেশেন্টের কি অবস্থা। বোরখা পরে থাকা মহিলা তার দিকে চেয়ে কান্না মাখানো গলায় বলল, পেশেন্ট আর নেই বাবু, 2 ঘন্টা হইল মরি গেছে। থেমে গেল সোমনাথ। শেষ রক্ষা আর করা গেল না। লনে দেখা সেই লোকটার কথা ভেবে বড্ড খারাপ লাগছিল তার। তার মুখটা খুব করুণ মুখ ছিল। সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল তার কাছে। চিকিৎসা ক্ষেত্রে এরকম অনেক ঘটনা ঘটে যেখানে রোগীর শেষ রক্ষা আর করা যায় না। আপনজনদের ছেড়ে সমস্ত মায়াজাল ছিন্ন করে চলে যায় না ফেরার দেশে। হাসপাতাল কর্তৃপক্ষের উপর একটু রাগ হলো তার। ঠিক সময় খবর পেলে একটা শেষ চেষ্টা অন্তত করতে পারত সে। কালকেই এই ব্যাপারটা নিয়ে কথা বলবে সে। কিছুটা কৌতূহলবশত মৃতের মুখ থেকে চাদরটা সরালো সে, আর সাথে সাথেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কি এ কি করে সম্ভব? এ তো লনে দেখা হওয়া সেই লোকটা যে পথ দেখিয়ে এত দূর তাকে টেনে নিয়ে এলো। হ্যাঁ, কোনো ভুল নেই। সেই শুকনো গাল, কামানো গোঁফ, থুতনির নিচে দাড়ি। যমজ ভাই হওয়া অসম্ভব নয়, কিন্তু তাই যদি হয় তবে গালে ওই বড় আঁচিলটা। পা কেঁপে যায় সোমনাথের। সারা শরীর ঘামে ভিজে উঠেছে তার। এক ছুটে আইসিইউ থেকে বেরিয়ে হোস্টেলে ঢুকে যায় সে। রাত্রিটা ঘুম এলো না তার। একের পর এক সিগারেট শেষ করতে লাগলো আর ভাবতে লাগলো ঠিক কি ঘটে গেল তার সাথে। সে অনেকবার শুনেছে যে এরকম নাইট শিফটে অনেক অলৌকিক ঘটনা অনেকের সাথে ঘটেছে, কিন্তু কাজের জন্য অনেকেই সেটা অভ্যেসে রূপান্তর করে নিয়েছে। কিন্তু সোমনাথের সাথে এই প্রথম এই ঘটনা ঘটল। বলাই বাহুল্য, সত্যি খুবই ভয় পেয়ে গেছে সে। এর 15 দিন পরে সেদিন ডে শিফটে ডিউটি ছিল সোমনাথের। প্রচণ্ড ভিড়ে ঠাসা হসপিটাল চত্বর। যে লন পার হতে মিনিট 2 বেশি সময় লাগতো না, সেই লন পার হতে রীতিমতো কসরত করতে হচ্ছে তাকে। কোনো মতে ভিড় ঠেলে এগোচ্ছিল সে। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে থমকে গেল সে। ডাক্তারবাবু, সাহায্য করবেননি আমারে ডাক্তারবাবু, আমার যে বড় বেপদ বাবু, এভাবে চলে যাবেন না ডাক্তারবাবু, আমারে বাঁচান ডাক্তারবাবু, বাঁচান আমারে। পিছন ফিরল সোমনাথ। যা দেখল তাতে তার সমস্ত শরীর বরফের মতো জমে গেল। সেই মুখ, সেই কামানো গোঁফ, সেই এক গাছা দাড়ি, আর ওই তো সে বেখাপ্পা আঁচিলটা। তার দিকেই চেয়ে আছে লোকটা। হাসছে কি? ঘামে ভিজে উঠেছে সে। পা দুটো কাঁপছে বোধ হয়, গলা শুকিয়ে কাঠ। একটু জল পাওয়া যাবে কি? ঠান্ডা 1 গ্লাস জল।
সামনের মুখটা হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল তার চোখের সামনেই। সম্বিত ফিরে পেতেই সে কোনো রকমে ভিড় ঠেলে বেরিয়ে যায় সেখান থেকে। রাত্রিবেলা একটা স্বপ্ন দেখল সোমনাথ। সকালের সেই লনের দৃশ্যটা ফুটে উঠল তার চোখে। একসাথে প্রায় 100 জন লনে ভিড় করে আছে, কিন্তু প্রত্যেকের মুখ একই রকম। সেই শুকনো গাল, সেই কামানো কোপ, থুতনির নিচে এক গাছা দাড়ি আর সেই বেখাপ পাঁচিল। প্রত্যেকে একসাথে বলছে, ডাক্তার বাবু সাহায্য করবেন নি আমারে, ডাক্তার বাবু আমার যে বড় বিপদ বাবু, এভাবে এভাবে চলে যাবেন নি ডাক্তার বাবু, আমারে বাঁচান ডাক্তার বাবু, বাঁচান আমারে। অসহ্য। কেমন যেন এক ভয়ঙ্কর বিরক্তিকর আত্মচিৎকার। ধরফর করে খাটের উপর উঠে বসল সে। গলা শুকিয়ে গেছে। খাট থেকে নেমে জল খাওয়ার জন্য জানলার ধারে টেবিলটার দিকে যায় সে। গলা জল ঢালতে ঢালতে বাইরের দিকে তাকায় একবার। কাচের জানলা। এখান থেকে লনের অনেকটা অংশই দেখা যায়। সকালবেলা এইখানেই পা ফেলার জায়গা ছিল না। হলদে বাতিগুলো জ্বলছে, নিচে কুয়াশার চাদর। তার মধ্যেই একটা হলদে বাতির নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে একটা লুঙ্গি ও ছেঁড়া গেঞ্জি। মুখ দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু মুখটা আন্দাজ করে নিতে বিশেষ অসুবিধা হলো না সোমনাথের। তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে লোকটা। কে এই লোক? তার পিছনে কেনই বা পড়েছে এভাবে? কোনো অনিষ্ট করার অভিপ্রায় আছে কি তার? কিন্তু জ্ঞান তো সোমনাথ কারোর ক্ষতি করেছে বলে তার জানা নেই। আর সত্যি যদি অনিষ্ট করে তবে আবার বাইরে চোখ ফেরা সোমনাথ দেখতে পায় কুয়াশার মধ্যেই যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শুকনো কঙ্কালসার দেহটা। একসময় পুরোপুরি মিলিয়ে গেল বাতাসে। সে রাতটা কোনো মতে কাটিয়ে পরদিন সকালে হসপিটাল কর্তৃপক্ষকে নাইট থেকে ডে শিফটে কাজ করার আবেদন জানায় সোমনাথ। সেদিনটাও ডে শিফটে কাজ ছিল তাই বাঁচোয়া, তবে রাত্রে একা থাকার সাহস হল না তার। হসপিটাল থেকে বেশ কিছুটা দূরে একটা মেস বাড়িতে সোমনাথের এক বন্ধু ভাড়া থাকে। সেও ডাক্তারি পড়ছে। সে রাতটা বন্ধুর কাছে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয় সে। রিক্সাওয়ালাকে ঠিকানা বলতে বিনা বাক্য ব্যয়ে প্যাডেলে চাপ দেয় সে। রাত 9টা বাজে। শীতকালের রাত। দোকানপাটের ঝাঁপ পড়ছে এক এক করে। দু একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে রাস্তার ধারে। ল্যাম্প পোস্টের আলোগুলো জ্বলে চলেছে অক্লান্তভাবে। মিনিট 30 পরে রিক্সায় এসে মেস বাড়ির সামনে থামল। 30 টাকা হাতে ধরাতেই চাদরের ফাঁক থেকে লোকটা বলে উঠল, ডাক্তার বাবু আমাকে বারবার ফিরিয়ে দেবেন না ডাক্তার বাবু, আমার সে বড় বিপদ বাবু, সাহায্য করবেন না আমারে, আমার সে বড় বিপদ, আমাকে বারবার ফিরিয়ে দেবেন না বাবু, আমাকে বারবার ফিরিয়ে দেবেন না, সাহায্য করুন না বাবু, আমার সে বড় বিপদ। বলে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দেয় সোমনাথের। সোমনাথের সারা শরীর যেন জমে গেছে। পা দুটো যেন আটকে গেছে মাটিতে। কাঁপা কাঁপা হাতে নোটটা ধরল সে। হাত দুটো নিজের ইচ্ছেতে বাড়ালো কি? সাধারণের তুলনায় এতটা ভারী লাগছে কেন হাতটা? রিক্সা আবার চলতে শুরু করলো। তার চোখের সামনে
যেন কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল সেটা। মিনিট দেড়েক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পরে শারীরিক ভারটা যেন ধীরে ধীরে কমে যায় তার। মেসের দোতলায় আলো চলছে, দৌড় লাগায় সেই আলোর উদ্দেশ্যে। পুরোটা শুনে একটু ভেবে সুমি বলল, দেখ সমু, আমার মনে হয় লোকটার কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি খারাপ উদ্দেশ্য থাকতো তবে সে এতদিনে তোর ভবলীলা সাঙ্গ করে দিতে পারত, কিন্তু সেটা কিন্তু করেনি, বরং উল্টে বারবার সাহায্য চেয়েছে তোর কাছে। সুমি অর্থাৎ সুমন যে কথাগুলো বিশ্বাস করেছে এটাই অনেকটা বড় শান্তি সোমনাথের কাছে। আচ্ছা, লোকটা কোনো ক্লু দেয়নি? মানে কিসের সাহায্যের কথা বলছে তার ব্যাপারে? একটু ভাবে সোমনাথ, সে এতদিন ভয়ে ভয়ে রাত কাটিয়েছে। কোনো ইঙ্গিত দিয়ে থাকলেও সেটা চোখে না পড়া অস্বাভাবিক নয়। একটু ভাবল সে, না কিছুই মনে পড়ছে না। হঠাৎ একটা কথা মাথায় খেলে গেল। রিক্সা থেকে নামবার সময় লোকটা একটা 10 টাকার নোট তার হাতে তুলে দিয়েছিল। নোটটা হাতে নিয়ে দেখল সে, একটা ঠিকানা লেখা আছে। সুমিকে দেখাতে সে বলল, জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, তুই একটা কাজ কর, বরং কাল সকালে একবার এই ঠিকানায় গিয়ে দেখ কি আছে এখানে। ঠিকানা অনুযায়ী বাড়িটা খুঁজে পেতে বেশি দেরি হলো না সোমনাথের। এলাকাটা বস্তি অঞ্চল, তার মধ্যে একটা ছোট্ট টালির চালের বাড়ি, সামনে একটা ছোট্ট খোলা বারান্দা, তার ওপারে ছোট্ট 2 কামরার ঘর। দারিদ্র্যের ছাপ সর্বত্র। সামনের ছোট্ট বারান্দাতে একটা ছোট্ট বছর 4 বাচ্চা খেলছে, তার হাতে একটি কাঠের ঘোড়া জাতীয় খেলনা। সোমনাথকে দেখে বোধহয় কিছু ভয়ে বা কিছুটা লজ্জায় ঘরের ভেতরে দৌড় দেয়, আর সাথে করে নিয়ে আসে তার মাকে। মহিলা চিনতে পারে সোমনাথকে, বলে, আরে ডাক্তার বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। সোমনাথ চিনতে পারে তাদের। আইসিইউ রুমে দেখা সে মহিলা এবং তার ছেলে। না না, ভেতরে যাব না, আসলে একটু কথা ছিল। হ্যাঁ বলেন বাবু, কি বলতে চান? আচ্ছা, সেদিন যিনি মারা যান উনি আপনার কে হন? আমার স্বামী হন, রিক্সা চালাইতেন। সেই পয়সায় 3 জনের কোনো মতি চলি যাইতো। এই তো সেদিনের কথা, সে রাতে রিক্সাটা নিয়ে মেয়েটার জন্য ওই খেলনাটা নিয়ে আইলো। তারপর কি হলো কে জানে বাবু। রাইতের বেলা উঠি বসি বললেন বুকখান ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতে পারতাছি না। আমি রিক্সা টেনে হাসপাতাল নিয়ে গেলাম, কিন্তু শেষ রক্ষা আর করা গেল না বাবু। কথাগুলো বলতে বলতে মহিলার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জানেন বাবু, মেয়েটা ওর 2 চোখের মনি ছিল। দিন শেষে কাজ থেকে ফিরা আগে মেয়েটার কাছে যেত। এভাবে সেরি চলে যাবে আমি ভাবতে পারিনি বাবু। সোমনাথের বড্ড মায়া হলো ফুটফুটে মেয়েটার দিকে চেয়ে। এতটুকু মেয়ে, সংসারে একমাত্র কর্মকারী লোকই নেই, বাকি জীবনটা কাটাবে কি করে? সোমনাথ তার কর্তব্য ঠিক করে নিয়েছে। আজ থেকেই পরিবারের খরচা বাবদ কিছু টাকা পাঠাবে সোমনাথ। উঠে আসার সময় ঘরের ভিতরে দেওয়ালে টাঙানো একটা ছবি চোখে পড়ে সোমনাথের। শুকনো গাল, কামানো গোপ, থুতনির নিচে 1 গাছা দাড়ি, 2 চোখের কোণে জল, একটা কর্তৃজ্ঞতা মেশানো হাসি ঠোঁটের কোণে। ছবিটাই এরকম, নাকি ওরা মনের কথা বুঝতে পারে? এরপর থেকে প্রত্যেক মাসে ওই পরিবারটিকে 5,000 টাকা করে পাঠায় সোমনাথ।
সোমনাথের সুপারিশে ভদ্রমহিলার জন্য হসপিটাল ক্যান্টিনে একটি কাজও জোগাড় করা গেছে। মাসে মাসে টাকা পাঠানো নিয়ে ভদ্রমহিলা আপত্তি তুললেও সোমনাথ তা শোনেনি। বলাই বাহুল্য, এই 5,000 টাকা প্রত্যেক মাসে সোমনাথের উপরি ইনকাম হয়। মৃত্যুর পরে সবাই সব মায়া কাটিয়ে চলে যায় ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো জাগতিক জিনিসের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে সে মায়াজাল ছিন্ন করা বড়ই কঠিন। মেয়ের প্রতি অপার স্নেহ এবং ভালোবাসা আটকে রেখেছিল ওই ব্যক্তিটিকে। সংসার, ভালোবাসা এসবের মায়াজাল ছিন্ন করা বড়ই কঠিন। শুনছিলেন রক্তিম দের লেখা মায়াজাল, গল্প পাঠে জিৎ, সোমনাথের চরিত্রে মিলন, রিক্সাওয়ালার চরিত্রে দীপ, সোমনাথের বন্ধুর চরিত্রে লেখক নিজেই, রিক্সাওয়ালার স্ত্রী ও গল্পের সূত্রধর আমি সুমি। আর এই অসাধারণ পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতটি করেছে সুদীপ, পর্ব পরিচালনায় দীপ। আমরা আবারও ফিরে আসব রহস্য রোমাঞ্চে ভরপুর একটি গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো। ধন্যবাদ।